আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি স্টুডেন্টসরা, তোমাদের সকলকে গুণগত রসায়ন লেকচার 2 তে স্বাগত জানাচ্ছি। তো তোমরা যদি কেউ আগের লেকচারটা অর্থাৎ লেকচার 1 করে না আসো, তাহলে আমি তোমাদের প্রতি সকলের প্রতি আমার রিকমেন্ডেশন থাকবে অবশ্যই লেকচার 1 করে এরপর আজকের লেকচার করতে আসবে, নাহলে আজকের লেকচারের তোমাদের অনেক কিছুই না বোঝার সম্ভাবনা আছে। তো আমি ডিরেক্ট ক্লাস শুরু করে দিচ্ছি। তো আমরা গতদিন দুইটা কোয়ান্টাম সংখ্যা প্রথম দুইটা দেখছিলাম, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা দেখছিলাম যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা দেখছিলাম, সেটা হচ্ছে কি এল দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তো আজকে আমরা হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দিয়ে স্টার্ট করব। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয়, এম দ্বারা প্রকাশ করা হয়, এবং এটাকে চৌম্বক কোয়ান্টাম সংখ্যাকে জিম্যান কোয়ান্টাম সংখ্যাও বলে। কারণ জিম্যান যিনি আছেন সায়েন্টিস্ট, তো সে হচ্ছে কি সে এই কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে আবিষ্কার করছে। তো এমসিইউ তো দিয়ে দিতে পারে কোনটি, জিম্যান কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, তো এটাকে আরেক নাম হচ্ছে জিম্যান কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে চৌম্বক কোয়ান্টাম সংখ্যাটা আসলে কি জিনিস। ওয়েল, গুড কোশ্চেন। সেটা হচ্ছে আমরা দেখছিলাম কি যে কোনো পরমাণুর কি নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে। ঠিক আছে, এবং নিউক্লিয়াসের বাইরে কোনো অঞ্চলব্যাপী কি ইলেকট্রন আবর্তন করতে থাকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। ঠিক আছে, অ্যান্ড আমরা দেখছিলাম যে কি আমরা অনেক আগ থেকে জানি সেটা তো মানে ইলেকট্রন কি আবর্তন করে, অ্যান্ড এই আবর্তনটা আমরা এখন বড় লেভেলে এসে দেখছি যে এটা আসলে আমরা আগে বোর সাহেবের মত অনুসারে যেভাবে দেখছিলাম যে নির্দিষ্ট শক্তির কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে কি আবর্তন করে। বাট ওইটা কি ওটারও কি সীমাবদ্ধতা ছিল, আসলে প্রকৃতপক্ষে একদম বৃত্তাকারভাবেই ওটা আবর্তন করে না। ঠিক আছে, এটা কি কন্টিনিউয়াসলি ইলেকট্রন আবর্তন করে। ঠিক আছে, অ্যান্ড সেটা আবার হচ্ছে ওয়েভ আকারে বা ভাইব্রেট করতে করতে, মানে এটা তো আবর্তন করেই পাশাপাশি নিজের অক্ষের চারদিকে ঘুরতে থাকে। ফলে এই ঘূর্ণনের ফলে কি হয়, ঘূর্ণনের ফলে দেখা যাচ্ছে যে চুম্বক, মানে বলা যায় যে ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আরো ডিটেলসে বললে আমাদের দেখা যাচ্ছে যে ধনাত্মক প্রোটন মানে নিউক্লিয়াসের চার্জ কি পজিটিভলি চার্জ, অর্থাৎ নিউট্রন হলো চার্জ নিরপেক্ষ নিউক্লিয়াসে থাকে। ঠিক আছে, আর হচ্ছে প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জড। ঠিক আছে, ধনাত্মক চার্জযুক্ত। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে পরমাণুর কেন্দ্র অর্থাৎ নিউক্লিয়াস সেটা কি ধনাত্মক চার্জযুক্ত, অ্যান্ড ইলেকট্রন যারা আছে এটা কি নেগেটিভলি চার্জড। ঠিক আছে, অ্যান্ড কথা হচ্ছে এদের মধ্যে তাহলে কি হয়, পজিটিভ আর নেগেটিভের মধ্যে আকর্ষণ হয়। এই আকর্ষণের ফলে অ্যান্ড ওরা কি ইলেকট্রনরা কি ঘূর্ণনরত, তো ঘূর্ণনরত এর ফলেই মূলত ওখানে একটা মানে বলা যায় যে বিদ্যুৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের তৈরি হয়। আর এই ইলেকট্রিক ফিল্ডের দরুনই দেখা যাচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের তৈরি হয়। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই যে চৌম্বক ক্ষেত্র যে তৈরি হইলো, সহজে বললে ইলেকট্রনগুলো যে ভাইব্রেট করে হচ্ছে যে কি মুভমেন্ট করে বা আবর্তন করে। ঠিক আছে, তো কথা হচ্ছে আমরা শক্তি স্তর থেকে জাস্ট একটা ধারণা পাইছিলাম যে ইলেকট্রনের যে শক্তি স্তর, ওটা দ্বারা আমরা ধারণা পাইছিলাম জাস্ট আকার বা সাইজ সম্পর্কে ধারণা পাইছিলাম যে হ্যাঁ ঠিক আছে, এটা যেমন 2 অপেক্ষা বড়, আগের ক্লাসে দেখছি 2 অপেক্ষা বড় বা 4 অপেক্ষা ছোট 3 এর ক্ষেত্রে। ঠিক আছে, আর তারপরে একটু ডিটেলসে ঢুকে দেখছিলাম উপশক্তি স্তর, সেখান থেকে আমরা আরেকটু ডেপথে গেছিলাম। বাট এখন আমরা পুরোপুরি ডেপথে আসছি। সেটা হচ্ছে যেটা আমি বলে নিয়েছিলাম যে চুম্বক ক্ষেত্রের প্রভাবে এই যে শক্তি স্তর বা আরো ডেপথে বললে উপশক্তি স্তরের ত্রিমাত্রিক দিক বিন্যাস, অর্থাৎ এই যে ইলেকট্রনটা মুভ করতেছে ভাইব্রেট করতে করতে। ঠিক আছে, আমরা যদি উপশক্তি স্তর কথাটা চিন্তা করি, ঠিক আছে, ওইটা দেখা যাচ্ছে যে ওই ইলেকট্রনের উপশক্তি স্তরে দেখা যাচ্ছে কি ত্রিমাত্রিক দিক বিন্যাস, অর্থাৎ সেটা এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, যে কোনো অ্যাক্সিস মানে ত্রিমাত্রিক দিক বিন্যাস বা কি থার্ড ডাইমেনশনাল মানে 3D কি ওরিয়েন্টেশন, এটা হচ্ছে আমরা পাই মূলত চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। অর্থাৎ এখান থেকে আমি বলছিলাম কি আমরা জানি যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের যে অবস্থানের পূর্ণ পরিচয় জানা যায় 4টা সংখ্যার মাধ্যমে। তাহলে আমরা প্রথমে ধারণা পাইছিলাম সাইজ বা আকার সম্বন্ধে হচ্ছে কিসের সাইজ বা আকার থেকে, প্রথমে মানে সাইজ বা আকার কোনটা থেকে পাই, শক্তি স্তরের সাইজ বা আকার, সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এন দ্বারা। এরপর সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি এল দ্বারা পাইছি হচ্ছে উপশক্তি স্তরের ধারণা। ঠিক আছে, অ্যান্ড যখন আমরা
চৌম্বক কোয়ান্টাম সংখ্যা আসছি, তখন আমরা আরো ডেপথে চলে গেছি। ঠিক আছে, শক্তি স্তরে কি ত্রিমাত্রিক ইলেকট্রনের যে শক্তি স্তর, সেই শক্তি স্তরের ত্রিমাত্রিক দিক বিন্যাস, মানে 3D থেকে তো দেখা যাচ্ছে আর আমরা 3D থেকে তো মানে এত এটার থেকে তো আর ক্লিয়ার বা হচ্ছে কি বলা যায় স্পষ্ট মানে ব্যাপার আর রিয়েলাইজ করতে পারি না। ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই। সাপোজ এই বোর্ডে কোনো একটা চিত্র আছে, সাপোজ এই বোর্ডে কোনো একটা বই, কোনো একটা বইয়ের চিত্র আছে এই মানে বোর্ডে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে সেটা তো দেখা যাচ্ছে এটা কি 2 ডাইমেনশনাল, মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। এখন কথা হচ্ছে ওই বইটার শেপটা যদি আমাকে কেউ বাস্তবিকভাবে ধরতে দেয়, অর্থাৎ তখন এটা কি হয় 3rd ডাইমেনশনাল, মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস, 3টা অ্যাক্সিসই থাকে। আচ্ছা 3rd ডাইমেনশনালের এখনো অনেকের কাছে ভেগ মনে হতে পারে, উদাহরণটা আসলে কিরকম, খুব সহজভাবে বলি। তোমরা যদি কেউ তোমাদের দেয়ালের যদি উপরের দিকে তাকাও, দেয়ালের উপরের দিকে তাকাও, একদম কর্নারে দেয়ালের উপরের দিকে যদি তাকাও, ঠিক আছে, দেয়ালের যে কর্নারটা থাকে উপরের দিকে, তখন দেখবে 3টে অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিস, তোমরা একদম ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারবে। কিভাবে? এই দিক বরাবর, সাপোজ এই দিক বরাবর ধরলাম আমরা এক্স অ্যাক্সিস, এই দিক বরাবর চলে গেছে এক্স অ্যাক্সিস, এই দিক বরাবর চলে গেছে ওয়াই অ্যাক্সিস, আর উপর বরাবর চলে গেছে জেড অ্যাক্সিস। একদম সহজেই আমরা কি এটা আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা সহজে বুঝলাম যে অরবিটাল এর ত্রিমাত্রিক দিক বিন্যাস আমরা পাই চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে, অর্থাৎ এই অবস্থানের ইলেকট্রনের যে অবস্থানটা এটার মানে আরো ডেপথ, মানে একদম সবচেয়ে বেশি ডেপথে আমরা চলে গেছি, ঠিক আছে। তো এখন আমি যেটা বললাম সেটাই এখন আমি লিখে দিচ্ছি যে, তো তোমরা এটা কি হচ্ছে মূলত সংখ্যা আকারে, বাট এটা আসলে মূলত নোট আকারে তোমরা লেখা নেটাই বেটার। আমি লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই দ্রুত লিখে নিবে। এম দ্বারা প্রকাশ করা হয় এন্ড এটাকে জিম্যান কোয়ান্টাম সংখ্যা বলা আছে, এটা না আমরা বুঝলাম। ধনাত্মক প্রোটন কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। আচ্ছা, নিউক্লিয়াসে। আচ্ছা, ধনাত্মক প্রোটন নিউক্লিয়াসে এবং ঋণাত্মক ইলেকট্রনের আকর্ষণে ঋণাত্মক ইলেকট্রনের আকর্ষণে তৈরি হয় বিদ্যুৎ ক্ষেত্র। আচ্ছা, আর বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে তৈরি হয় চৌম্বক ক্ষেত্র। বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে তৈরি হয় চৌম্বক ক্ষেত্র। আর এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের অরবিটালের চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের অরবিটালের যে ত্রিমাত্রিক দিকবিন্যাস বা ওরিয়েন্টেশন, ঘটে তাদের সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয়, তাকে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বলে। তাদের সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বলে। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে, অর্থাৎ এ দ্বারা আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় জানলাম, সেটা হচ্ছে কি ইলেকট্রনের উপশক্তি স্তরের ত্রিমাত্রিক দিকবিন্যাস, অর্থাৎ বললাম যেটা সেটা হচ্ছে ভাইব্রেট করে করে বা ওয়েভ আকারে, কি ওয়েভ আকারে ইলেকট্রন তো নরমালি কি
আবর্তন তো করেই, অ্যান্ড নিজেদের মধ্যে কি হয়, নিজেদের মধ্যে ঘূর্ণন চলতে থাকে। ওই ফলে কি হয়, বিদ্যুৎ ক্ষেত্র, অ্যান্ড বিদ্যুৎ ক্ষেত্র থেকেই হচ্ছে আমরা কি পাই, ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, ফলশ্রুতিতে আমরা এই যে ত্রিমাত্রিক দিকবিন্যাসটা, সেটা দেখা যাচ্ছে কি এক্স অ্যাক্সিস বরাবর হতে পারে, হ্যাঁ, অরবিটালের উপশক্তি স্তরের দেখা যাচ্ছে কি এই ত্রিমাত্রিক স্থিতি বা ওরিয়েন্টেশন ওয়াই অ্যাক্সিস বরাবর হতে পারে, জেড অ্যাক্সিস বরাবর হতে পারে। অ্যান্ড এই বিন্যাসটাই আমরা পাই হচ্ছে মানে যেই সংখ্যার সাহায্যে, সেটা হচ্ছে কি, সেটা হলো মূলত আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, আর এখান থেকেই আসছে হচ্ছে অরবিটালের ধারণা। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে ইলেকট্রনের উপশক্তি স্তরের যে ত্রিমাত্রিক দিকবিন্যাস। আচ্ছা, অ্যান্ড আমরা এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে মূলত এম দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে এম এর মান দ্বারা উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা বোঝায়। ঠিক আছে, এম এর মান দ্বারা উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা বোঝায়। অর্থাৎ আমরা এখন সবচেয়ে বেশি ডিটেলসে চলে আসছি, মানে কোনো একটা ইলেকট্রনের যে অবস্থানটা পাবো, সেটার জন্য সবচেয়ে ডিটেলস হচ্ছে এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যাটা। ঠিক আছে, পরিচয় জানার জন্য, অবস্থানের পরিচয় জানার জন্য। ঠিক আছে, কারণ কি ত্রিমাত্রিক থার্ড ডাইমেনশনাল শক্তি স্তর বা উপশক্তি স্তরের, সহজে বললে উপশক্তি স্তরের ত্রিমাত্রিক দিকবিন্যাস যদি বা মানে পাই 3D বা থার্ড ডাইমেনশনাল একটা ব্যাপার। ঠিক আছে, এর থেকে তো দেখা যাচ্ছে আর ডিটেলসে কিছু হইতে পারে না, ঠিক না? তো এটাই হচ্ছে কি, এটাই আমাদের জন্য সবচেয়ে ডিটেলসে হচ্ছে আমরা অবস্থানটা ডিফাইন করতে পারি। ঠিক আছে, অ্যান্ড এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি পাই, অরবিটালের ধারণাটা পাই। ঠিক আছে, এখন কথা হচ্ছে অরবিটাল হচ্ছে যে ইলেকট্রন বা ইলেকট্রন ক্লাউড। ঠিক আছে, যেই অঞ্চলে, যেই অঞ্চলব্যাপী দেখা যাচ্ছে পাওয়ার সম্ভাবনা 90 to 95%। হ্যাঁ, অর্থাৎ ইলেকট্রন থাকার অবস্থা, মানে ইলেকট্রন যে ওখানে থাকবে ওই যে অঞ্চলব্যাপী, হ্যাঁ, ওটা থাকার সম্ভাবনা অনেক 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 বেশি, সোজা কথা ইলেকট্রন পাওয়ার চান্স অনেক বেশি যে জায়গায়, ওই অঞ্চলগুলোকেই মূলত অরবিটাল বলে। ঠিক আছে, অরবিটাল আরও ডেপথে আমরা জানবো, কোনো প্রবলেম নেই। আপাতত তাহলে আমরা কি শিখলাম, যে চৌম্বক কোয়ান্টাম সংখ্যাকে আমরা এম দ্বারা প্রকাশ করি, অ্যান্ড এম এর মান দ্বারা উপশক্তি স্তরের, আমরা দেখছিলাম কি আগের ক্লাসে, শক্তি স্তর আর উপশক্তি স্তর সম্পর্কে আইডিয়া পেয়েছি। অ্যান্ড কথা হচ্ছে এম এর মান দ্বারা উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা বোঝায়। ঠিক আছে, তো এখন আমরা দেখা যাচ্ছে একটু ডিটেলসে স্টার্ট করি পড়া। তো এই এম এর মান আমরা আগে কি দেখছিলাম, যে এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, আর সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করি। অ্যান্ড এল এর মান ছিল কি, এন 0 থেকে n-1, 0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ এল এর মান, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর উপর নির্ভর করে। কারণ কি, কারণ হলো এল এর মান কি 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে এখন আমরা জানলাম কি এম হচ্ছে কি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেখান থেকে আমরা অরবিটালের ধারণা পাই যে কয়টা অরবিটাল থাকবে। ঠিক আছে, অর্থাৎ উপশক্তি স্তরে অরবিটালের সংখ্যা, উপশক্তি স্তরে এম এর মান দ্বারা উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা বোঝায়। আচ্ছা, তাহলে এম এর মান হয় 0 সহ প্লাস মাইনাস এল। এল মানে কি, এল মানে হচ্ছে উপশক্তি স্তর। এল মানে কি, এল মানে, সরি আমি কথাটা উল্টো করে নিলাম। এল মানে কি, এল মানে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা কি অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার মান। ঠিক আছে, অর্থাৎ এই এম এর মান, হ্যাঁ, এম এর মান নির্ধারণে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের কি হেল্প নিতে হয়। ঠিক আছে, তাহলে এম ইকুয়ালস টু কি, আমি এটা মুছে দিচ্ছি। এম এর মান বের করতে সহকারী কোয়ান্টাম সংখ্যা সাহায্য লাগে। আচ্ছা, তো আমরা
দেখলাম কি চৌম্বক কোয়ান্টাম সংখ্যাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এন্ড কথা হচ্ছে তাহলে এম এর মানটা কিভাবে বের করবো সেটা বের করার জন্য আমরা জাস্ট সিম্পলি এই সূত্রটা মনে রাখলে হবে। এম ইকুয়ালস টু 0 সহ, মানে এম এর মান বের করার জন্য আমরা কোন সূত্র সাহায্য নিব? 0 সহ প্লাস মাইনাস এল। এল কি? এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা কয়েকটা উপস্তর বা উপশক্তি স্তরের জন্য কয়েকটা অরবিটাল বের করি, ঠিক আছে, যে কোন উপশক্তি স্তর বা কোন উপস্তরে কয়টা অরবিটাল আছে সেটা আমরা বের করি। সাপোজ আমরা যদি প্রথমে কোনটা দেখছিলাম, প্রথমে ছিল হচ্ছে কি এস উপস্তর, প্রথমে কোনটা শিখছিলাম আমরা? এস, আবার কি এস পি ডি এফ। তাহলে প্রথমে আমরা এস এর জন্য দেখছিলাম কি শর্টই আমরা দেখছিলাম, গত ক্লাসে এটা আমরা শিখে আসছি যে এস এর জন্য এল এর মান কত হয়? এস এর জন্য এল এর মান হয় 0, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কত হচ্ছে এস এর জন্য এল এর মান হয় 0, পি এর জন্য এল এর মান কত হয়? 1 হয়, মানে 0 থেকে শুরু, 0 1 2 3 এইভাবে। তাহলে এস এর জন্য 0, পি এর জন্য কি 0 1, এস পি ডি, ডি এর জন্য কি? ডি এর জন্য এল এর মান হচ্ছে 0 1 2, যেহেতু এটা কি 3 নম্বর ক্রমে, তাহলে এটা হচ্ছে 2। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে এফ, মানে আমাদের জন্য এই এস পি ডি এফটাই লাগে, ঠিক আছে। এল, তাহলে এল কত? এস পি ডি এফ, অর্থাৎ কি 0 1 2 3, তাহলে এফ এর জন্য এল এর মান 3। এটা আমরা গত ক্লাসে দেখে আসছি, ঠিক আছে। এই চারটা কিভাবে কি বুঝে বুঝে দেখে আসছি, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে এস এর জন্য, এস উপস্তরের জন্য এল এর মান 0, ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে এম এর মান কত? তাহলে আমরা বলতে পারি যে এম এর মান হবে 0 সহ প্লাস মাইনাস এল, ঠিক আছে। তাহলে এখন এল এর মান এখানে কত? এল এর মান এখানে 0, তাহলে প্লাস মাইনাস 0 মানে কি আলটিমেটলি 0ই, তাহলে এখানে এম এর মান হচ্ছে 0। আচ্ছা, তাহলে এই আমি কি বলছিলাম যে এম এর মান চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এর মান দ্বারা মূলত কি, মূলত উপস্তরে বা উপশক্তি স্তরে অরবিটালের সংখ্যা আমরা এটা দ্বারা কি আইডেন্টিফাই করতে পারি। তাহলে এখানে দেখলাম যে কয়টা? 0 মানে কি একটা, অরবিটাল হচ্ছে অরবিটাল সংখ্যা একটাই, ঠিক আছে। তার মানে এস উপস্তরে একটি অরবিটাল দিয়ে গঠিত, ঠিক আছে। এস উপস্তর একটি অরবিটাল দ্বারা গঠিত। আচ্ছা, আমরা এই মানে আরো যে বাকি তিনটে আছে, এই বাকি তিনটে করলে একদম এই ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে সুতরাং এস উপস্তর একটি অরবিটাল দিয়ে গঠিত। তারপর আমরা আসি হচ্ছে পি এর জন্য, পি উপস্তরের জন্য এল এর মান কত? 1। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এম এর মান কত হবে? অবশ্যই 0 সহ প্লাস মাইনাস এল। তাহলে প্লাস মাইনাস এল মানে কি? মাইনাস এল এর মান হচ্ছে 1, তাহলে প্লাস মাইনাস 1 মানে কি -1 একটা মান, প্লাস 1 আর একটা মান। তাহলে আমরা বলতে পারবো, আর 0 তো আছেই, তাহলে আমরা বলবো যে -1 0, +1। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং পি অরবিটালের জন্য সরি পি উপস্তরের জন্য কয়টি অরবিটাল? একটা, দুইটা, তিনটা অরবিটাল, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি সুতরাং পি উপস্তরের জন্য পি উপস্তর একটি অরবিটাল দিয়ে গঠিত, ঠিক আছে। দেন এল এর জন্য আমরা সেম ভাবে কি লিখতে পারি? এম ইকুয়ালস টু 0 সহ প্লাস মাইনাস এল, মানে কি প্লাস মাইনাস এল এর মান কত? 2, অর্থাৎ প্লাস মাইনাস 2, অর্থাৎ 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এখানে কি কি হবে? এম এর মান -2 -1 0 +1 +2। তাহলে কয়টা হইলো? ডি উপস্তরের জন্য অরবিটাল সংখ্যা কয়টা? 5টা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে 0 সহ প্লাস মাইনাস এল, এখানে পর্যন্ত কথাটা লিখে নাও। আমি আরেকটু মানে সহজ করে দিই সূত্রটা, প্লাস মাইনাস এল পর্যন্ত। তাহলে সহজে বললে কি হবে? এম এর মান মাইনাস এল থেকে শুরু করে 0 এবং শেষ হচ্ছে +1 এ, যাতে এটা আমরা সহজে বুঝতে পারি, ঠিক আছে। এভাবে ডিটেলসে লিখে নাও, তাহলে আমাদের বাইর করতে হবে অ্যান্ড অ্যাকুরেটলি আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম? ডি উপস্তরের জন্য অরবিটাল সংখ্যা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ঠিক আছে। সুতরাং ডি উপস্তর এখানে কয়টা ছিল? 3টা। আচ্ছা, তাহলে আমরা এস পাইছি একটা, পি উপস্তর পাইছি 3টা অরবিটাল নিয়ে গঠিত, দেন হচ্ছে আমরা ডি উপস্তর পাইছি কয়টা? 5টা অরবিটাল নিয়ে গঠিত।
দেন হচ্ছে আমাদের এফ, এফ এর জন্য আমরা কয়টা পাইছি? এফ এর জন্য অবশ্যই কি হবে প্লাস মাইনাস 3 এখানে, অর্থাৎ 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত, অর্থাৎ -3 দিয়ে স্টার্ট হলো, -3 -2 -1 0 +1 +2 +3। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এম এর মান -3 -2 -1 0 +1 +2 +3 প্লাস মাইনাস এল পর্যন্ত। আচ্ছা, তাহলে এখানে থেকে আমরা কি বলতে পারি যে সুতরাং এফ উপস্তরের জন্য এফ উপস্তর কয়টা? 3 4 7টা, রাইট, 7টা অরবিটাল নিয়ে গঠিত। তাহলে এখন কথা হচ্ছে আমাদের, আমরা একটা ব্যাপার জানি, না জানলেও এখন জেনে নিচ্ছি, সেটা হচ্ছে একটি অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। কয়টা? 2টা। ডক্টর সবাই লিখে নিবে। একটি অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, তাহলে আমরা একটা অরবিটালে যদি সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে আমরা একটা ব্যাপার বলি, তাহলে এস মানে এস উপস্তরে দেখা যাচ্ছে আমরা পাইছি কই একটা অরবিটাল নিয়ে গঠিত। তার মানে এস উপস্তরে ম্যাক্সিমাম 2টা, যদি একটা অরবিটাল হয় তাহলে এস উপস্তরের জন্য ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে, মানে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরবে, সেটা হচ্ছে কত? 2টা। দেন আমি যদি পি উপস্তর, আচ্ছা পি উপস্তর কয়টা? 3টা অরবিটাল নিয়ে গঠিত। তাহলে যদি 3টা অরবিটাল নিয়ে গঠিত হয় আর একটা অরবিটাল যদি 2টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে পি উপস্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরবে বা ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 6টা। ঠিক আছে, তাহলে একইভাবে ডি এর জন্য কত? ডি এর জন্য 10 অ্যান্ড এফ এর জন্য কত? 14। আচ্ছা, তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস যখন করি তখন কি আমরা সাপোজ 2p6 আমরা কি লিখি? 2p6। ঠিক আছে, এমন তো হয় না যে আমরা কখনো লিখি 2p7 2p8, এরকম তো হয় না। এগুলো আমরা ছোট ক্লাসে কি জাস্ট করে আসছি, জাস্ট সিম্পলি করে আসছি, কিন্তু কি হইলো, কেন হইলো, কিভাবে হইলো, এগুলো এত ডেপথে দেখি নাই। বাট এখন আমরা কি ইন্টারমিডিয়েটে পড়তেছি, একটু বড় ক্লাসে উঠছি। ঠিক আছে, এখন কি, এখন আমরা ডেপথে আমাদের কি লার্ন করা লাগবে। ঠিক আছে, অ্যান্ড আমরা এগুলো ডেপথে এটা শিখে নিচ্ছি আলহামদুলিল্লাহ। ওকে, তো এখন তাহলে এখন আমরা যেমন, তো আমি এই ব্যাপারটা লিখি যে এস উপস্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা, তাহলে কি জানলাম আমরা যে সো এস উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? তাহলে 2টা। দেন পি উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টা, মানে সর্বোচ্চ ইলেকট্রন ধরতে পারে আর কি। ডি এর জন্য কত? ডি এর জন্য 10টা অ্যান্ড এফ এর জন্য কত হইলো? 14টা। এখন আমরা কয়েকটা ইলেকট্রন বিন্যাস করে ব্যাপারটা মানে বাস্তবিকভাবে দেখে নিই। যেমন আমি লিখলাম প্রথমে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তার মানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 11, তার মানে ইলেকট্রন সংখ্যা 11। ঠিক আছে, তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস কেমন করবো? 1s2 2s2 2p6 3s1। আচ্ছা, তাহলে এখানে 3s1 না দিয়ে এখানে 2p7 দিতে পারতাম না? না, পি উপস্তরে সর্বোচ্চ 6টা ইলেকট্রন ধরে। কারণ কি? কারণ এই যে আমরা দেখে আসছি পি উপস্তরে কি 3টা অরবিটাল থাকে, আর একটা অরবিটালে যেহেতু যেহেতু ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন থাকতে পারে, কাজেই পি উপস্তরে 3টা অরবিটাল থাকায় 3 × 2 বা টোটাল ম্যাক্সিমাম সর্বোচ্চ 6টা ইলেকট্রন ধরতে পারে। তাহলে আগে যে আমরা করে আসছি 9 10-এ, মানে ছোট থাকতে, যে পি এর জন্য জাস্ট 6 এর উপরে যাইতেই না, কেন যাইতো না আমি আশা করি এখন আমরা এই ব্যাপারটা ধরতে পারছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে আমি আরো একটা এক্সাম্পল দেই। সাপোজ 30 জিঙ্ক কত? 30, ঠিক না? 30 জিঙ্ক। তাহলে 1s2 একটু ডিটেলস আর্গন দিয়ে করা যায় আর কি, আর্গন দিয়ে শর্টে দ্রুত করা যায়। তারপর আমি ভেঙে করে দিচ্ছি। 3s2 3p6 3d10 4s2 কত হইলো এখানে? তো এখন 3d10 হয়েছে, তাহলে এমন হইতে পারতো না 3d12 বা 3d11? না, 3d10 এর উপরে যায় না। কেন যায় না? কারণ ডি উপস্তরে কয়টা? 5টা অরবিটাল, মানে 5টা
অরবিটাল ডি উপস্তর কয়টা অরবিটাল নিয়ে গঠিত? 5টা অরবিটাল নিয়ে গঠিত। আর একটা অরবিটালে ম্যাক্সিমাম কি 2টা ইলেকট্রন থাকতে পারে। কাজে যেহেতু 2টা ইলেকট্রন থাকতে পারে তাহলে ডি উপস্তরে ম্যাক্সিমাম সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরবে? 10টা। ঠিক আছে, কয়টা ইলেকট্রন ধরবে? সর্বোচ্চ 10টা। এর উপরে যাবেন। এরপর হচ্ছে আমরা পরের যে এটা আউফবাউ রুল বা বিল্ডিং আপ রুলস অনুসারে এটা হচ্ছে একটার পর একটা কি ইলেকট্রনগুলো মানে প্রবেশ করে শক্তির ক্রম অনুসারে, বাট ওইটা আমরা পরে শিখবো ইনশাআল্লাহ। তো আপাতত আমরা এইটুকু ব্যাপার বুঝছি যে কেন আমরা এই যে 3p6 310 এই যে ইলেকট্রন গুলো করতাম, কিভাবে করতাম, কেন করতাম, কেন 3d আনার পর অন্য কিছু দিতাম না, মানে 10 কেন 3d মানে ডিতে কেন 10 এর উপরে যাইতাম না, আবার পিতে কেন 6 এর উপরে যাইতাম না, এস এ কেন 2 এর উপরে যাইতাম না, এই ব্যাপারগুলো আমরা ক্লিয়ার ধারণা ছিল না। তো আমি আশা করতেছি এই ব্যাপারগুলো আমাদের এখন ক্লিয়ার ধারণা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি এখন একটা কোশ্চেন একটা প্রবলেম করি। তো কিছুক্ষণ সময় দিলাম, তোমরা লিখে নাও। তো আমি একটা প্রবলেম করতেছি। আচ্ছা, প্রবলেমটা হলো এরকম, দুইটা স্টেপে আসছে। কোশ্চেনটা হলো বুয়েটে আসছে 16-17 সেশনে। তো এ নাম্বার কোশ্চেন হচ্ছে 4D উপশক্তি স্তরে 4D উপশক্তি স্তরের অরবিটালগুলোর জন্য এন, এল ও এম এর মানের তালিকা লিখো। এন, এল ও এম এর মানের তালিকা লিখো। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের এ নাম্বার কোশ্চেন। আর বি নাম্বার কোশ্চেনটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 3 হলে প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 3 হলে ওই শক্তি স্তরে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? তো এই কোশ্চেনটা হচ্ছে বুয়েট 16-17 সেশন আসছিল। আচ্ছা, তো এটা আমরা করি। তো প্রথমে আমাদের এ নাম্বার কোশ্চেনে কি বলছে? 4D উপশক্তি স্তর। ঠিক আছে, অরবিটালগুলোর জন্য এন কি? এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল হচ্ছে সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, আর হচ্ছে এম কি? চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা জিম্যান কোয়ান্টাম সংখ্যা। এর মানের তালিকা লিখো। ঠিক আছে, তো আমরা এ নাম্বার দিয়ে সলিউশনটা শুরু করি। এ নাম্বারের সলিউশন। আচ্ছা, এখন আমাকে কি বলছে? 4D। তার মানে এখানে n এর মান কত? n এর মান 4 আর d এর মান কত? আমরা স্টার্ট করি SPD, অর্থাৎ s এর জন্য l এর মান 0, p এর জন্য l এর মান 1 আর d এর জন্য l এর মান 2, SPD বা 0 1 2। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এখানে n এর মান হচ্ছে n কি? n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা যেটাকে আমরা শক্তি স্তর, প্রধান শক্তি স্তর বা কক্ষপথ বলি বা অরবিট বলি বা শেল বলি। তাহলে n এর মান হচ্ছে 4 আর d এর মান হচ্ছে d এর মান মানে d এর জন্য l এর মান কত? d এর জন্য l এর মান হচ্ছে আমাদের মূলত SPD অর্থাৎ 2। ওকে, d এর জন্য আমাদের l এর মান 2। তাহলে এখন হচ্ছে আমাদের m এর মান কত হবে? তাহলে m এর মান আমরা কি জানি যে 0 সহ প্লাস মাইনাস l পর্যন্ত, 0 সহ প্লাস মাইনাস l পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? m এর মান -2 -1 0 +1 +2। আচ্ছা, তো এ নাম্বারের আনসার আমাদের কমপ্লিট। দেন বি নাম্বার সলিউশন করি।
আচ্ছা বি নাম্বারে আমাদের বলছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 3 হলে প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে কি, যেটা দ্বারা আমরা প্রধান শক্তি স্তর বা প্রধান কক্ষপথ বা অরবিট বা শেল বলে থাকি, ঠিক আছে। সেই প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 3 হলে ওই শক্তি স্তরে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে। তো এটা তো সূত্রটা কি, যে কোনো একটা প্রধান শক্তি স্তরে বা শেলে বা অরবিটে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে বা ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n² সূত্র দ্বারা বের করে। তাহলে আমরা লিখতেছি 2n², তাহলে 2 = কি 2 × n এর মান কত 3, হ্যাঁ প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তরের মানে কত নম্বর প্রধান শক্তি স্তর বা কত নম্বর কক্ষপথে আছে এটা 3², তাহলে এখানে কত 9 18 18টা, তার মানে তৃতীয় প্রধান শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, সর্বোচ্চ 18টা ইলেকট্রন থাকতে পারবে, ঠিক আছে। তো তোমরা এতটুকু লিখে নাও, আমি একটা এখানে কাজটা ছিল আচ্ছা। তো এখন আমরা লাস্ট যে কোয়ান্টাম সংখ্যাটা আছে, 4টা কোয়ান্টাম সংখ্যার মধ্যে 3টা আমরা দেখছি, লাস্ট কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, সেখানে আমি চলে যাচ্ছি। আমাদের লাস্ট কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, তো আমি মুছে দিচ্ছি। আমরা n শিখলাম প্রধান কোয়ান্টাম সংখ্যা, l শিখলাম সহকারী কোয়ান্টাম সংখ্যা, m শিখছি চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, এখন হচ্ছে আমরা s শিখবো, s হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। s হলো কি স্পিন, এটা হলো সবচেয়ে সহজ, সবগুলোই সহজ, এটা হলো কি সহজের সহজ আর কি। স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, s দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আচ্ছা, এবং মূলত এটা দ্বারা কি ইলেকট্রনের ঘূর্ণন প্রকৃতি প্রকাশ পায়। ইলেকট্রনের ঘূর্ণন প্রকৃতি প্রকাশ পায়, ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে একটি অরবিটালে আমরা দেখলাম কি একটি অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, কয়টা ইলেকট্রন থাকে আমরা দেখে আসছি যে একটা অরবিটালে একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, 2টা ইলেকট্রন থাকে। তাহলে একটা অরবিটালে যদি 2টা ইলেকট্রন থাকে তাহলে তো কি ইলেকট্রনের চার্জ কি নেগেটিভলি চার্জড, অর্থাৎ ঋণাত্মক বা মাইনাস। তাহলে একটা মাইনাস একটা মাইনাস, তাহলে পরস্পর কি বিকর্ষণ করে কি একটা ঘাবলা বা একটা প্রবলেম ক্রিয়েট হওয়ার কথা, কিন্তু সেটা হয় না। প্রশ্ন কেন হয় না, ভালো কোশ্চেন। সেটার কারণ হচ্ছে ধরলাম এই একটা ইলেকট্রন আর এই একটা ইলেকট্রন, ঠিক আছে। এখন এই ইলেকট্রনটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, এই ইলেকট্রনটা যদি একটা ইলেকট্রন যদি ঘুরে ঘড়ির কাঁটার দিকে, আর একটা ইলেকট্রন ঘুরে হচ্ছে তার বিপরীতে, ঠিক আছে। মানে একটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, কোনো একটা অরবিটাল অবস্থিত 2টি ইলেকট্রনের মধ্যে একটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে অন্য ইলেকট্রনটা মাস্ট ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে বাধ্য। তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে, ধরলাম আমি এটা হচ্ছে প্লাস, না ধরলাম এটা হচ্ছে মাইনাস, ঘড়ির কাঁটার দিকে ঘুরে ধরলাম কি এটা মাইনাস, আর এটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে তাহলে ধরলাম প্লাস, ঠিক আছে। এখন কথা হচ্ছে অ্যান্ড যেহেতু দুই দিকে রোটেশন হয়, অ্যান্ড মান এবং চার্জ বিপরীত, এবং মান এবং চার্জ পরস্পর সমান এবং বিপরীত হলে কি হয়, পরস্পরকে নিউট্রালাইজ করে বা ক্যান্সেল আউট করে দেয়। ফলশ্রুতিতে এখানে একটা চুম্বক ক্ষেত্র থাকে। কেন চুম্বক ক্ষেত্র থাকে আগেও বলছি, ইলেকট্রন কি যখন ঘুরে আবর্তন করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, ও তো আবর্তন করেই, এবং ওর নিজের অক্ষেতেও কি হয়, ও নিজের অক্ষতেও ঘুরতে থাকে। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্রের তৈরি হয়। তো ওই যে চুম্বক ক্ষেত্রটা, ওই চুম্বক ক্ষেত্রকে ক্যান্সেল আউট করে বা নিউট্রালাইজ করে হচ্ছে এই পরস্পর কি সমান এবং মানে মান সমান, কিন্তু আবর্তন যে হয় সেটা কি মানে সেটা একটা হয় একদিকে মানে ঘড়ির কাঁটার দিকে, আর একটা হয় মানে একটা যদি হয় একদিকে, অন্যটা হবে তার ঠিক বিপরীতে। অর্থাৎ সাপোজ আমি এখানে প্লাস সামথিং একটা মান নিয়ে ডিল করতেছি, ঠিক মানে মাইনাস সামথিং একটা মান, সাপোজ -10 -10
তাহলে এটা হবে +10। তাহলে পরস্পর সমান এবং বিপরীতমুখী মান কি? পরস্পরকে নিউট্রালাইজ করে। এখন কথা হচ্ছে তাইলে এই স্পিন কোয়ান্টাম সংখ্যাটাকে কি দ্বারা প্রকাশ করব? ভালো কোশ্চেন। তাইলে একটা যদি ঘড়ির কাঁটার দিকে, অন্যটা যদি ঘড়ির কাঁটার বিপরীতে, ঠিক আছে, তাইলে আমি যদি বলি যে এখানে পজিটিভ পাওয়ার চান্স কত, 50%। আবার যদি আমি আলাদাভাবে বলি যে এখানে নেগেটিভ বা ঋণাত্মক পাওয়ার সম্ভাবনা কত শতাংশ, তাহলে 50% বা 50%। এখন শতাংশ কি? আমরা ছোটবেলা থেকে জানি যে শতাংশ হচ্ছে কি? শতাংশ তো একটা ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে 50% কীরকম হয়? যার হচ্ছে হর 100 বা 100, তাহলে 50% মানে কি? মানে 50/100। তাহলে ভগ্নাংশটা যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে কি হয়? 1/2, ঠিক না? তো এই 1/2 দিয়েই মূলত ডিল হয়। তো যদি সাপোজ যদি ঘড়ির কাঁটার মানে ধরে নিই যদি একটা যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে -1/2, একটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, যেটা আমরা মাইনাস ধরছি -1/2, তাহলে যেটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে ওটা কি অবশ্যই +1/2 ধরতে হবে। তো এই টোটালটার একসাথে কম্বিনেশন আমরা বলতে পারি +-1/2। এখন প্রশ্ন হইলো তাহলে আমি কেমনে বুঝবো যে অরবিটালে কোনটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে আর কোনটা বিপরীতে ঘুরতেছে? খুবই সহজ ব্যাপার, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। কারণ হলো একটা যদি তুমি ধরে নাও যে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, অর্থাৎ মাইনাস যদি ধরো, তাহলে অপরটারে ঘড়ির কাঁটার বিপরীতে, অপরটারে ঘড়ির কাঁটার বিপরীতে ধরতে বাধ্য। অর্থাৎ একটারে যদি তুমি ধরো যে এটা প্লাস, অন্যটা ধরবা মাইনাস, বা একটা যদি ধরো মাইনাস, অন্যটা ধরবা প্লাস, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। বাট এদের যে মানে বলা যায় যে হুন্ডের নিয়ম বলতে একটা কথা আছে, এটা জাস্ট তোমরা এখন নলেজে রাখো, ঠিক আছে। ওই ব্যাপারটা মেনেই হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস করে থাকি। কারণ কিসের নিয়ম? হুন্ডের নীতি, ঠিক আছে। হুন্ডের নীতি মানতে হয়। অরবিটালে যে ইলেকট্রনগুলো কোন মুখী থাকবে, ঠিক আছে, সর্বাধিক সংখ্যক বিজোড় বা এখানে একটা রুলস আছে, বাট ওটা আমি এখন বলতেছি না, জাস্ট নলেজে রাখো, যেরকম একটা ব্যাপার আমরা পরবর্তীতে শিখবো ইনশাআল্লাহ। তো সিম্পলি আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যাটাকে কি s = +-1/2 দ্বারা, আচ্ছা, তো ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যার কাজ, এই ব্যাপারটা আমি লিখে দিই। তার আগে আমি যে ব্যাপারটা জানলাম যে স্পিন কোয়ান্টাম সংখ্যাকে s দ্বারা প্রকাশ করা হয় এবং কোনো একটা অরবিটালে কি 2টি ইলেকট্রন থাকে। তো 2টি ইলেকট্রনের জন্য একটা যদি হয় +1/2, অন্যটা ধরতে হবে -1/2, অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করবো +-1/2 দ্বারা। হ্যাঁ, অ্যান্ড যে ব্যাপারটা শিখলাম যে ইলেকট্রনের ঘূর্ণন প্রকৃতি, মানে সেটা কি ঘড়ির কাঁটার দিকে আবর্তন করতেছে নাকি ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তন করতেছে, এই যে প্রকৃতিটা আমরা বুঝি, ঘূর্ণন প্রকৃতি কোন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে? স্পিন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। তো এই ব্যাপারটা আমি লিখে দিচ্ছি যে ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অরবিটাল ইলেকট্রনের ঘূর্ণন বোঝা যায়। মানে অরবিটালে ইলেকট্রনের ঘূর্ণন প্রকৃতি জানানো যায়, মানে ঘূর্ণন প্রকৃতি জানা যায়। আচ্ছা, তোমরা এটা লিখে নাও, দেন হচ্ছে আমি আরো কিছু প্রবলেমে যাব, সময় দিচ্ছি আমি। আচ্ছা, আমি আশা করি তোমাদের লেখা হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তো এখন একটা প্রবলেম, প্রবলেমটাতে বলছে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 3 হলে প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 3 হলে অন্যান্য কোয়ান্টাম সংখ্যাগুলো কি কি? অন্যান্য কোয়ান্টাম সংখ্যাগুলো কি কি? আচ্ছা, তো কোশ্চেনটা কোথায় আসছে? এটা আসছিল বুয়েট 14-15 সালে আসছিল। তো ভালো, আমরা একটা কোশ্চেন দেখলাম। তো এখন কথা হচ্ছে আমরা কিন্তু এডমিশনের কোশ্চেনে এডমিশনের সময় থাকে কম, ঠিক আছে, লেখা থাকে মানে সময় কম থাকে, অ্যান্ড মাথা কাটানো লেখার ব্যাপারটা অনেক বেশি থাকে, ঠিক আছে।
তো সেখানে হচ্ছে আমরা, এবং সেখানে জায়গাও কম, স্পেসও কম থাকে, তো সেখানে দেখা যাচ্ছে যে আমরা শর্ট করে দিতে পারি, প্রবলেম নেই। কিন্তু বোর্ডে যখন আসবে তখন কিন্তু মাস্ট এই কোয়ান্টাম সংখ্যা রিলেটেড প্রবলেমগুলো আমরা আমাদের বক্স করে ডিটেলসে দিতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু নাম্বার কাটার সম্ভাবনা আছে। বাট বক্স করে ডিটেলসে অ্যাকুরেটলি দিবে, বোর্ডে এসএসসি এক্সামে তোমরা ফুল মার্কস কি ক্যারি করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এখন আমি এটা সলিউশন করতেছি, তো এখন আমি এটা বক্স করেই দিই। আচ্ছা, তো প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাদের এন এর মান কত দিচ্ছে? প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান 3। আচ্ছা, এন এর মান যদি 3 হয় তাহলে এল এর মান কি? আমরা জানি এল এর মান সাইডে, এটা তোমরা লেখার দরকার নেই, আমি জাস্ট তোমাদের বোঝার জন্য লিখতেছি। এল এর মান কি? 0 থেকে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান হয় 0 থেকে n-1 পর্যন্ত। n কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা n পর্যন্ত। তার মানে কি n-1 মানে কি 3-1 অর্থাৎ 2, অর্থাৎ 0 থেকে 2 পর্যন্ত, তার মানে 0 1 2, রাইট। তাহলে আমরা এল এর মানগুলো লিখি। এল এর মান 0, দেন এল এর মান 1 এন্ড হচ্ছে এল এর মান 2। আচ্ছা, তাহলে এল এর মান যদি 0 হয় তখন আমাদের এম এর মান কি হবে? তখন আমাদের এম এর মান হবে এই যে এন কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। ফার্স্ট যেই প্রথম যেই হচ্ছে কি, প্রথম যেই কোয়ান্টাম সংখ্যাটা আমরা শিখছি। দ্বিতীয়ত আমরা কি শিখছিলাম? সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। থার্ড শিখছি হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। তাহলে এম এর মান তাহলে কি হবে? এম এর মান আমরা কি শিখছি? এম এর মান হচ্ছে 0 সহ +- l পর্যন্ত। তার মানে কি 0 সহ +- l অর্থাৎ +-0 মানে তো 0ই। এম এর মান এখানে কি হবে? 0 সহ +-l অর্থাৎ +-1, তার মানে কি -1, 0 +1। তুমি যেটা এইভাবেও দিতে পারো, +1 0 -1, কোনো প্রবলেম নেই। আর এখানে তাহলে সেম ওয়েতে এম এর মান কি হবে? -2 -1 0 +1 +2, ঠিক আছে। এখন জাস্ট সিম্পলি একটা কোয়ান্টাম সংখ্যা বাকি আছে, সেটা কি? স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন স্পিন কোয়ান্টাম সংখ্যা হলো সবচেয়ে সহজ। প্রত্যেকটা অরবিটালের জন্যই যে ইলেকট্রন, প্রতিটা অরবিটালে কি, একটা অরবিটালে ইলেকট্রন কয়টা ম্যাক্সিমাম ধরতে পারে? 2টা, ঠিক আছে। অ্যান্ড একটার জন্য যদি +½ হয় তাহলে অপরটার জন্য -½ তো আমি মোটা দাগে সবগুলোর জন্য একত্রে ডিফাইন করে দিতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অর্থাৎ S = +-½ কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তাহলে সিম্পলি এইভাবে দেওয়াটাই হচ্ছে আমাদের কি অ্যাকুরেট আছে। তো আমি আশা করি এইটা আমরা বুঝতে পারছি প্রবলেমটা, আলহামদুলিল্লাহ। তো এখন আমি নেক্সট প্রবলেমে চলে যাব। আচ্ছা, এটা একটা বোর্ডে আসছে কোশ্চেনটা, আমি এটা মুছে দেই, তোমাদের কিছুক্ষণ সময় দিলাম। আচ্ছা, আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এই প্রবলেমটা আসছে ঢাকা বোর্ড 23 সালে আসছে। তো এখানে কোন একটা হাইড্রোজেন পরমাণু দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে নিউক্লিয়াস, দেন প্রধান শক্তি হচ্ছে প্রথমটা অর্থাৎ প্রথম শেল বা অরবিট, এটা হচ্ছে দ্বিতীয় শেল বা অরবিট, এটা হচ্ছে তৃতীয় শেল বা তৃতীয় কক্ষপথ বা তৃতীয় প্রধান শক্তি স্তর বা অরবিট। আচ্ছা, দেন 5টা দেওয়া আছে মোট, এই চতুর্থটা, এই হচ্ছে পঞ্চমটা। যাই হোক, খুব বাজে হয়েছে, বাট কথা হচ্ছে আমাদের বুঝতে পারাটাই হলো মেইন। তাহলে এখন আমরা প্রথমটার জন্য হচ্ছে এ বি, ওরা ABCD দিচ্ছে, আমরা কি ধরতাম? আমরা ধরতাম হচ্ছে KLMN, বাট ওরা দিচ্ছে হচ্ছে ABCD। আচ্ছা, ভালো। অ্যান্ড এইখানে একটা পঞ্চম, হ্যাঁ রাইট, পঞ্চম ইসে একটা ইলেকট্রন ছিল, অ্যান্ড ও হচ্ছে বিতে আসছে, মানে দ্বিতীয়তে আসছে, এ বি, হ্যাঁ দ্বিতীয়তে আসছে। অ্যান্ড এই যে দ্বিতীয়তে আসছে, তাহলে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর আসলে কি হয়? শক্তির, আলোক শক্তির কি বিকিরণ হয়। বাট ওই বিকিরণ রিলেটেড, বর্ণালী রিলেটেড ম্যাথ আমরা পরবর্তী ক্লাসগুলোতে শিখবো ইনশাআল্লাহ। তো এখন আমাদের গরু নাম্বার ম্যাথটা হচ্ছে করাটা ইম্পর্টেন্ট।
আচ্ছা আমি এখানে লিখি, এটা একটা, আচ্ছা এখানে লিখতেছি, সমস্যা নেই, হাইড্রোজেন পরমাণু। অ্যান্ড কোশ্চেনে বলছে যে কোয়ান্টাম সংখ্যা সমূহের মান হিসাব করে কোয়ান্টাম সংখ্যাসমূহের মান হিসাব করে ডি শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। ডি শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, তো এখানে ব্যাপার যেটা ঘটতেছে, ডি হচ্ছে কত নম্বর এটা আমাকে বুঝতে হবে। এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। দেন এ হচ্ছে কি প্রথম প্রধান শক্তি স্তর, মানে এটা দ্বিতীয় প্রধান শক্তি স্তর, এটা তৃতীয়, আর ডি হচ্ছে চতুর্থ প্রধান শক্তি স্তর। অর্থাৎ এন এর মান কি? এন এর মান 4। প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান কি? ডি এর জন্য ডি কত? ডি হলো চতুর্থ প্রধান শক্তি স্তর, চতুর্থ প্রধান শক্তি স্তর বা কি কক্ষপথ বা অরবিট বা শেল, ঠিক আছে, চতুর্থ প্রধান শক্তি স্তর। কাজে এন এর মান কত? এন এর মান 4, n = 4। তাহলে এখন n = 4 এর জন্য আমাকে কি করতে হবে? অর্থাৎ চতুর্থ প্রধান শক্তি স্তরে কয়টা, মানে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরবে সেটা আমাকে কোয়ান্টাম সংখ্যার হিসাব নিকাশ করে বাইর করা লাগবে। কেউ আবার 2n² দিয়ে 2 × 4² মানে কি 32টা দিয়ে দিও না। হ্যাঁ, তোমার আনসার ঠিক আছে, কিন্তু ম্যাথটা কি 4 নম্বরের জন্য বোর্ডে আসছে এন্ড তোমাকে কোয়ান্টাম সংখ্যা সময়ের মাধ্যমে বাইর করতে বলছেন না, তাহলে মাস তোমাকে বক্স করে ডিটেইলসে দিতে হবে। যদি শুধু ওই 2n² সূত্র দিয়ে বসায় দাও, এমনও হইতে পারে যে স্যার চাইলে তোমাকে 0 দিয়ে রাখতে পারে, তখন কিন্তু করার কিছু থাকবে না বোর্ড এক্সামে। আচ্ছা, বোর্ড এক্সাম হোক বা কলেজ এক্সাম হোক, ওকে। তো তাইলে এখন আমরা কি করব? বক্স করে ম্যাথটা করি, সলিউশন করতেছি আমরা এখানে। তো এখান থেকে স্টার্ট করি, এটা একটু ছোট করে আছে। আমি একটা বর্ডার দিলাম, তাহলে এখানে আমাদের কি হলো? এই হচ্ছে আমাদের প্রধান শক্তি স্তর, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n, ঠিক আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা n, দেন সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে l, দেন হলো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হচ্ছে m। আচ্ছা, তারপর আমরা বলতে পারি যে উপস্তরে কি অরবিটাল সংখ্যা, উপস্তরে অরবিটাল সংখ্যা। একটু ছোট হয়ে যাচ্ছে, বাট কিছু করার নাই, তোমরা লিখো। আর লাস্ট হচ্ছে কি উপস্তরে ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে, উপস্তরে ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে n এর মান হচ্ছে কত? n এর মান 4, n = 4। আচ্ছা, n = যদি 4 হয় তাহলে l = কি হবে? l এর মান 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3, মানে n-1 মানে কি 4 - 1, অর্থাৎ 3 পর্যন্ত। তার মানে কি 0, 1, 2, 3 এই চারটা হচ্ছে কি l এর মান। তাহলে আমরা l এর মানগুলো করি। l = কি এখানে 0। আচ্ছা, l এর মান যদি 0 হয় তাহলে m এর মান কত? m এর মান 0 সহ +-l, অর্থাৎ +-l মানে 0, তার মানে আলটিমেটলি 0ই। আচ্ছা, তারপর l = যদি 1 হয় তখন m এর মান কি হবে? m এর মান হচ্ছে 0 সহ +-l, অর্থাৎ +-l, অর্থাৎ +-1,
তার মানে -1 0 +1। এরপর যদি এল এর মান হচ্ছে 2 হয় তখন এম এর মান কি হবে? একইভাবে -2 -1 0 +1 +2। আর এল এর মান যদি 3 হয় তখন এম এর মান কি হবে? একইভাবে -3 -2 -1 0 +1 +2। তাহলে কথা হচ্ছে এইখানে আমরা অরবিটাল কয়টা পাইছি? এম এর জন্য এই যে 0 0 এর জন্য কোনো এস, তাহলে অরবিটাল হচ্ছে একটা। ঠিক আছে, এখানে অরবিটাল সংখ্যা হচ্ছে একটা। আর একটা অরবিটালে কয়টা ইলেকট্রন ধরে? মানে যে কোনো একটা অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা মানে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরতে পারে? 2টা। তাহলে একটার জন্য 2টা। এখানে আমরা অরবিটাল কয়টা হয়েছে? 1 2 3টা, কারণ এম চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, এম থেকে আমরা আউটপুট কোনটা পাই? মানে কিসের আউটপুট পাই? উপস্তর থেকে অরবিটালে। তাহলে এখানে অরবিটাল কয়টা? 1 2 3টা, 3টা অরবিটাল। একটা অরবিটাল ধরে ম্যাক্সিমাম ধরে 2টা ইলেকট্রন, তাহলে 3টার জন্য কয়টা? 3টার জন্য অবশ্যই 6টা, 3 × 2 বা 6টা। এখানে 5টা অরবিটাল, 1 2 3 4 5, 5টার জন্য এখানে 10টা। আর এখানে কয়টা? 7টা, 7টা অরবিটাল। তো 7টার জন্য কয়টা? 7 × 14, 14টা ইলেকট্রন ধরতে পারে। তাহলে এখন আমরা বলতে পারি মোট ইলেকট্রন কয়টা? মোট ইলেকট্রন কয়টা ধরবে? 14 আর 10 24, 24 আর 6 30, 30 আর 2 32। ঠিক আছে, 32টা। তো কেউ 2n² দিয়ে 32 আনসার বাইর করলে তারও আনসার হবে 32। আর কেউ যদি এই টোটালটা বক্স করে এইভাবে করে তারও আনসার হবে 32। ঠিক আছে, বাট আমরা ওই যে শুরুতে অ্যাডমিশনের কোশ্চেনে একটা ছোট্ট একটা পার্টে আসছিল, ওইখানে আমরা ঠিকই 2n² অ্যাপ্লাই করতে পারছি। বাট এইখানে কেউ ওই শর্টকাট 2n² সূত্র দিয়ে করো না। এমন আছে স্যার 0 দিয়ে রাখতে পারে, বি কেয়ারফুল। অলওয়েজ কি সিকিউতে আসলে 3 বা 4 মার্কসে আসলে কি অলওয়েজ এই বক্স করে ডিটেলস এইভাবে দিবে। ঠিক আছে, টু দ্য পয়েন্টে। তাহলে তোমরা হচ্ছে কি তোমরা বোর্ডে ফুল মার্কস পেয়ে যাবে ইনশাল্লাহ। তো লিখে নাও তোমরা, আমি সময় নিলাম কিছুক্ষণ। আচ্ছা, আমি আর একটা প্রবলেম করবো, মুছে দিচ্ছি আমি। প্রবলেমটা হলো যখন সহকারী কোয়ান্টাম সংখ্যা l = 3, তখন অন্যান্য কোয়ান্টাম সংখ্যাগুলো কি কি? আচ্ছা, এই কোশ্চেনটা হলো বুয়েটে 6-7 সালে আসছিল। ঠিক আছে, তো এটা আমরা সলিউশন করি। ওরা আমরা কি বলছে? ওরা বলছে যে সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে কি এল এর মান হচ্ছে 3। আচ্ছা, এল এর মান যদি 3 হয় তখন বলছে যে অন্যান্য কোয়ান্টাম সংখ্যা, তার মানে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা n, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা m, স্পিন কোয়ান্টাম সংখ্যা s, এগুলো কি কি জানতে চাইছে। ভালো কথা। তাহলে এল এর মান কি হবে? এল এর মান অবশ্যই 3 থেকে বড় হবে, অর্থাৎ 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, হোয়াটএভার, এগুলো হইতে পারে। প্রশ্ন হলো কেন? এল এর মান সবসময় n এর থেকে ছোট হয়। আমরা কি দেখছিলাম? এল এর মান কি হয়? এল এর মান n এর উপরে ডিপেন্ড করে, অর্থাৎ এল এর মান হয় হচ্ছে 0 থেকে, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান হয় 0 থেকে n-1 পর্যন্ত। n-1 পর্যন্ত n কত? n কি? n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তার মানে সাপোজ এল এর মান হইল না, সাপোজ হচ্ছে এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ n এর থেকে মাস্ট ছোট হইতে হবে এল এর মানটা। ঠিক আছে,
যেমন ওই যে আমরা কি দেখছিলাম যে 2D অরবিটাল কেন সম্ভব না, 2D অরবিটাল কেন সম্ভব না, 2D তে কি হয়, 2D তে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হয় 2, আর উপস্তরের মান কত হয়, মানে ডি এর জন্য এল এর মান কত হয়, এস পি ডি। তো এস এর জন্য 0, এস এর জন্য এল এর মান 0, পি এর জন্য এল এর মান 1, আর হচ্ছে ডি এর জন্য এল এর মান 2। তাহলে তখন ডি এর মান কত হয়, ডি এর জন্য এল এর মান হয় 2, যেটা কি পসিবল না, কারণ মাস্ট কি হইতে হবে, ছোট হইতে হবে, অর্থাৎ 1 হইলে পসিবল ছিল, বাট 2 হইলে সম্ভব না। অর্থাৎ এল এর মান অলওয়েজ কি, এল এর মান অলওয়েজ এন এর থেকে ছোট হইতে হবে। ঠিক আছে, এটার কারণ হচ্ছে এল এর মান, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান সর্বদা প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মানের চেয়ে ছোট হতে হবে, এন এর মানের চেয়ে ছোট হতে হবে। আচ্ছা, তাহলে এন এর মান পেয়ে গেলাম, আর কয়টা বাকি আছে কোয়ান্টাম সংখ্যা, দুইটা, এম আর এস। ঠিক আছে, তাহলে এখন এম এর মান কি হবে দেখি। এম কি চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, যেটা আবার কার উপরে ডিপেন্ড করে, যেটা আবার এল এর উপরে ডিপেন্ড করে, কার উপরে, এল এর উপরে ডিপেন্ড করে, অর্থাৎ 0 সহ, মানে 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত, অর্থাৎ প্লাস মাইনাস 3 পর্যন্ত, দ্যাট মিনস -3। এম এর মান কি হবে, -3 -2 -1 0 +1 +2 +3। তাহলে এখন আমরা বলো তো আমাকে যে অরবিটাল কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা অরবিটাল, বাট অরবিটাল কয়টা, ইলেকট্রন কয়টা, এগুলো আমরা চাই নাই, চাইছে অন্যান্য কোয়ান্টাম সংখ্যাগুলো। তাহলে এম পাইছি, আরেকটা বাকি আছে, সেটা কি, এস। তাহলে মোটা দাগে সবগুলোর জন্য আমরা একসাথে +-1/2, মানে একটা অরবিটালের জন্য +-1/2, টোটালটার জন্য মোটা দাগে আমরা s = +-1/2 লিখতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আনসার, তোমরা লিখে নাও। তো এখানে কমন বা জেনারেলি সবার জন্যই বুঝাইছে যে s = +-1/2, সকল অরবিটালের জন্য বোঝাচ্ছে। আচ্ছা, তো তোমরা এতটুকু লিখে নাও, দেন হচ্ছে আমি এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট 3টা সূত্র বলা যায় সেগুলো দিব, তো তোমরা লিখে নাও দ্রুত। আচ্ছা, আমি মুছে দিচ্ছি। তো যে কোনো প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, তিনটাই মোস্ট ইম্পর্টেন্ট বলা যায় যে ফর্মুলা, কিসের জন্য, এইচএসসি প্লাস এডমিশন দুই জায়গার জন্যই দেখা যাচ্ছে যে যেগুলো এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো আসে ওগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমটা হচ্ছে যে কোনো প্রধান শক্তি স্তর বা কি কক্ষপথ বা অরবিট বা শেল, যে কোনো প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, শর্টকাটে আমরা কোন সূত্র দ্বারা বের করি, 2 = 2n²। n মানে কি, প্রধান কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, মানে কত নম্বর শক্তি, সহজে বলে কত নম্বর শক্তি স্তরে বা কত নম্বর শেলে বা কত নম্বর কক্ষপথ বা কত নম্বর অরবিটে আছে, এই ব্যাপারটা বোঝে 2n²। আচ্ছা, পরে যেটা শিখবো সেটা হচ্ছে কোন উপস্তরে কোন উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কোন উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা = 2l + 1, 2l + 1। এল মানে কি, এল মানে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সাপোজ আমি, তোমাদের লেখা লাগবে না, জাস্ট বুঝো। সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, আমি দিলাম পি উপশক্তি স্তরের জন্য কয়টা। এখন কথা হচ্ছে এটার জন্য এল এর মান কত, পি এর জন্য SP, মানে এস এর জন্য 0, পি এর জন্য এল এর মান 1। তাহলে এখান থেকে এল এর মান কত পাই, 1 পাই। তাহলে পি উপস্তরে অরবিটাল কয়টা আমরা হিসাব করি, 2l, এই শর্টকাট সূত্রটা বসাই দিই, 2l + 1, তার মানে কি, এল এর মান এখানে 1, তার মানে 2 × 1 + 1, তার মানে কি 3টা। এখন কথা হচ্ছে একটা এখানে তাহলে অরবিটাল কয়টা পাইছি, 3টা অরবিটাল। গভীর মনোযোগ দাও সবাই। তাহলে একটা অরবিটালে
সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরে? একটা অরবিটালে ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন থাকতে পারে, ম্যাক্সিমাম 2টা। তাহলে 3টে অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 3 × 2 6টা। তাহলে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 6টা। এখন দেখি তো এটা শুদ্ধ নাকি অশুদ্ধ হয়েছে। পি অরবিটালে আমরা অলওয়েজ কি ম্যাক্সিমাম p6 লিখতে পারি, যেমন 1s2 2s2 2p6। কখনো তো এমন হয় না যে 2p7 লিখলাম এবার হচ্ছে 3s1 এমন টাইপের লিখছি, এরকম হয় না। আমরা কি 2p6 লিখি এবার হচ্ছে 3s2 লেখা, মানে 2p6 লিখি এবার যদি 2 লেখা লাগে তাহলে 3s2 তে যাই তখন, ঠিক আছে। অর্থাৎ পি উপস্তরে উপশক্তি স্তরে কি ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন ধরে। তো এই ব্যাপারটা কিভাবে কি আসলো এই ব্যাপারটা আমরা এখন বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। তো মানে এই যে এখন আছে, আমি আশা করি যে এই ফর্মুলাটা তোমাদের ইজিলি মনে থাকবে। তাহলে কোনো উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা 12+1 কিসে কাজে লাগবে? এইচএসসি অ্যান্ড এডমিশন, দুই জায়গায় যেগুলো এমসিকিউ টাইপ কোশ্চেন এগুলোতে কাজে লাগবে ইনশাআল্লাহ। তো আমি এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে যে কোনো উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। এই সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা এক্সাম্পলই দেখছি, কারণ কি পিতে পি এর জন্য পি উপস্তরের জন্য 3টা অরবিটাল পাইছিলাম, অ্যান্ড এই 3টা অরবিটাল ইলেকট্রন করে ধরছে জাস্ট 2 গুণ করে দিছিলাম। কারণ কি? কারণ একটা অরবিটালে ম্যাক্সিমাম সর্বোচ্চ 2টা ইলেকট্রন ধরতে পারে, এজন্য 2 দ্বারা গুণ করছি। তো এখানেও 2 আগে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কোন উপশক্তি স্তরের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতাটা পাবো। ঠিক আছে, কেমন আসছে আশা করি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। তো এটা আমি লিখে দিচ্ছি। আচ্ছা, এটাতে একটা বক্স করো তোমরা। আচ্ছা, তো আমাদের লাস্ট একটা সূত্র শিখতে হবে, সেটা হচ্ছে কোন উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা টু ইন্টু 12+1। আচ্ছা, তো এগুলা কিসে কাজে লাগবে? এইচএসসি প্লাস এডমিশনের এমসিকিউতে। এইচএসসি প্লাস এডমিশনের এমসিকিউতে কাজে লাগার সম্ভাবনা আছে। ঠিক আছে, এগুলো তোমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। তো সবাই লিখে নাও, আমি তারপর প্রবলেমে যাব। আমি আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমি এই প্রবলেমে যাচ্ছি। একটা প্রবলেমটা হলো পি এবং এফ উপশক্তি স্তরে যথাক্রমে উপশক্তি স্তরে যথাক্রমে কয়টি অরবিটাল আছে? কয়টি অরবিটাল আছে? আচ্ছা, এই কোশ্চেনটা আসছে হলো বুয়েটে 1-2 সালে 1-2 সেশনে আসছে বুয়েট। আচ্ছা, তো এখন আমরা কি জানি যে কোনো একটা উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা। তো এই শর্টকাট যদি বইটা রিটার্নেও আসে দেখা যাচ্ছে কি, মানে এডমিশনের ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে স্পেস শর্ট থাকে। এন্ড কথা হচ্ছে ওখানে যত টেকনিক যত টেকনিক অ্যাপ্লাই করা যায় প্রবলেম নাই ম্যাক্সিমাম ক্ষেত্রেই। বাট দেখা যাচ্ছে যে বোর্ড কোশ্চেনের ক্ষেত্রে আমাদের বিস্তারিত, যেমন যে আমি কি বলছিলাম কোয়ান্টাম সংখ্যায় কি এগুলা টেবিল করে মানে বক্স করে ওইভাবে ডিটেলসে দিতে হবে। বোর্ড কোশ্চেনে মাস্ট, আমি আগেও বলছি এখনো বলতেছি, মাস্ট ডিটেলসে দিতে হবে একদম ফুল মার্কস পাওয়ার জন্য। ঠিক আছে, ডিটেলসে দিতে হবে এবং টু দ্য পয়েন্টে, আবল তাবল লিখতে হবে না, টু দ্য পয়েন্টে ডিটেলসে লিখবে, অ্যাকুরেটলি লিখবে,
আশা করি তোমরা হচ্ছে কি বোর্ডে ফুল মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে এখন আমরা সলিউশনে যাই। আমরা কি জানি যে কোনো উপশক্তি স্তরে আচ্ছা যে কোনো উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা ইকুয়ালস টু 12 প্লাস 1। এল কি? এর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান। আচ্ছা, তো এখন পি এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত আসবে? এস এর জন্য আমরা জানি এল এর মান 0, পি এর জন্য হয় কি 0 1, মানে পি এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হয় হচ্ছে 1, এল এর মান হয় 1। তাহলে আমরা সেটাই লিখি যে তাহলে অতএব পি এর জন্য কি, অতএব একবার ডিরেক্ট কোনো কথা নাই, পি অরবিটালে পি উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা পি উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা 12 প্লাস 1, হ্যাঁ, অর্থাৎ কি 2 ইন্টু পি এর জন্য এল এর মান কত? পি এর জন্য এল এর মান হচ্ছে এস এর জন্য 0, পি এর জন্য এস এর জন্য 0, পি এর জন্য 1, তার মানে 2 ইন্টু এল এর জায়গায় 1 বসছে প্লাস 1, তাহলে কয়টা হলো? 2 ইন্টু 1 আলটিমেটলি 3, অর্থাৎ 3টা অরবিটাল। আর পি অরবিটালে মানে পি উপস্তরে কয়টা ইলেকট্রন ধরে? একটা অরবিটালে 2টা, মানে একটা অরবিটালে সর্বোচ্চ ধরে হচ্ছে ইলেকট্রন 2টা, তাহলে 3টা অরবিটালের জন্য কয়টা ধরবে? 3 ইন্টু 2 মানে 6টা। এই জন্য আমরা কি দেখি যে সাপোজ 2p6, বাট কখনো তো 2p7 হয় না, 2p7 হয় না, 2p8 হয় না, না ম্যাক্সিমাম কয়টা? ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন ধরে, ম্যাক্সিমাম ইলেকট্রন ধরে 6টা। তো আমি আশা করি ব্যাপারটা বুঝছি, এটা বুঝে দেই। আচ্ছা, আর একটা কি দেখলাম যে এফ 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 উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা আছে। এফ এর জন্য এল এর মান কত দেখি? এসপিডিএফ 0 1 2 3 সহজেই করা যায়। তাহলে এল কত? 3। এফ এর জন্য এল এর মান 3, অর্থাৎ 2 ইন্টু 3 প্লাস 1, তাহলে 6 প্লাস 1 7, 7টা। ঠিক আছে, অ্যান্ড তাহলে এফ অরবিটালে যদি প্রশ্ন করে যে এফ উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা 7টা পাইলাম, ঠিক আছে। যদি প্রশ্ন করে এফ উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, তাহলে ওই যে 2 ইন্টু 12 প্লাস 1, অর্থাৎ 12 প্লাস 1 এর মান পেয়েছি 7, ওটাকে 2 গুণ করে দিলেই হবে, অর্থাৎ 14টা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো। অ্যান্ড আমি আজকের লাস্টের প্রবলেম, মানে শেষ প্রবলেমে আজকে চলে যাচ্ছি, তাই মুছে দিচ্ছি। আচ্ছা, তো এখানে একটা প্রবলেম হলো টু পি অরবিটালের এন, এল এবং এম এর মান যথাক্রমে আচ্ছা, এই কোশ্চেনটা হলো ঢাকা ইউনিভার্সিটি মানে ডিউতে আসছিল। আচ্ছা, তো এখন এমসিকিউতে দিছিল, এমসিকিউতে দেখা যাচ্ছে ভুল ভালো না কিছু থাকবে, দেখা যাচ্ছে ফার্স্ট কোশ্চেনটাই, ফার্স্ট এমসিকিউটাই দেখা যাচ্ছে ভুল, মানে ভুলভাল দেওয়ার সম্ভাবনা আছে, যাতে কি যাতে তোমরা ভুল করো, বাট ভুলটার দিকে তোমাদের তাকানোর দরকার নেই। তোমরা কি যেটা একুরেট ওইটার দিকেই অলওয়েজ ফোকাস করতে হবে। তো আমরা ডিরেক্ট একুরেট মানটা করি, এই জন্য আমি ডিরেক্ট এমসিকিউতে যাচ্ছি না, সলিউশন করি। তাহলে 2p এর জন্য হচ্ছে n এর মান কত? n এর মান 2, আর p এর জন্য l এর মান কত? s এর জন্য 0, s এর জন্য l এর মান 0, p এর জন্য l এর মান কত? 1। তাহলে m এর মান কত হবে? n এর মান পাইছি, l এর মান পাইছি, তাহলে m এর মান কত হবে? এটা তো অনেক ইজি। m এর মান কি হবে? 0 সহ প্লাস মাইনাস l পর্যন্ত, অর্থাৎ প্লাস মাইনাস 1 পর্যন্ত, দ্যাট মিন্স -1 0, +1। মারাত্মক ইজি, সহজের সহজ। তো আমি আশা করতেছি আমাদের প্রত্যেকেরই আজকে আমরা যা কিছু পড়াইছি সকল কিছু আমাদের
ক্লিয়ার, আমরা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। তো আমি এখন এইচডব্লিউ দিচ্ছি, তোমরা এইচডব্লিউটা তুলে নাও। এবং সবাই কিন্তু এইচডব্লিউ টাইমলি করবে, ঠিক আছে? এইচডব্লিউ যেহেতু আমরা একদম প্রথম দিকে আছি, বেশি কিছু দেবো না। সিডব্লিউতে আমি যা কিছু পড়াইছি, ঠিক আছে, সিডব্লিউর পড়া এইচডব্লিউ এটা সবার আয় করবে, অর্থাৎ পড়াগুলো রিভিশন দিবে। হ্যাঁ, তারপর হচ্ছে কি ওই যে শর্টকাট যে সূত্রগুলো দেখিয়েছি ওইগুলো তোমরা করবে। দেন দেখা যাচ্ছে যে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যে প্রবলেমগুলো করছি বক্স করে করে, ওইগুলো দেখা যাচ্ছে তোমরা এবার না দেখে করা ট্রাই করবে, ঠিক আছে? অর্থাৎ সিডব্লিউর পড়াগুলো এইচডব্লিউ করবে, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে হাজারি স্যারের বই থেকে অরবিট অরবিটাল কয়েকটা টপিক আমি বলি, মানে মেইন বুক হিসেবে তোমরা টেক্সট বুক হিসেবে হাজারি স্যারের বইটা ফলো করবে, এটাতে সব জায়গায় সুবিধা পাওয়া যায়, ঠিক আছে? তাহলে অরবিট অরবিটাল ইঞ্জিনিয়ারিং হোক বা মেডিকেল হোক বা ইউনিভার্সিটি হোক, সব জায়গাতেই হাজারি স্যারের বইটা দিয়ে মানে সুবিধা পাওয়া যায়। আচ্ছা, তো অরবিটাল জাস্ট কি একবার রিডিং করবে, বোঝার চেষ্টা করবে, না বুঝতে নাই প্রবলেম নাই। তারপর হচ্ছে আউফবাউ হুন্ড ও পাউলির বর্জন নীতি। আউফবাউ এটার এক নাম হচ্ছে বিল্ডিং অ্যাপ্রোচ, ইলেকট্রনগুলো যে প্রবেশ করে কীভাবে, এগুলো আমরা পরে দেখবো ইনশাআল্লাহ। আউফবাউ, দেন হচ্ছে পাউলির বর্জন নীতি, এর মধ্যে আরেকটা আছে, সেটা হচ্ছে হুন্ডের নিয়ম, ঠিক আছে? পাউলির বর্জন নীতি। আর একটা কি, তড়িৎচুম্বকীয় বর্ণালী। হ্যাঁ, এই কয়েকটা টপিক জাস্ট কি করবে, একবার করে রিডিং দিবে, ঠিক আছে? তড়িৎ চুম্বকীয় এই জায়গা দিয়ে কি এগুলো দিয়ে জাস্ট থিওরিগুলো একবার রিডিং দিয়ে যাবে, ঠিক আছে? তড়িৎচুম্বকীয় বর্ণালী রিডিং। আচ্ছা, তো ঠিক আছে, আজকে এতটুকুই থাক। আমি আশা করি তোমাদের প্রত্যেকের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবে, আসসালামু আলাইকুম।